কেমন হবে যদি আপনার ঘরের টিভিতে আপনি ভবিষ্যৎ দেখতে পান, আর সেই ভবিষ্যৎ দেখানো টিভি যদি আপনাকে আপনার মৃত্যুটা দেখায়, তাহলেই কেমন হবে। একবার এক পরিবারের সাথে ঠিক এমনটাই হয়েছিল। নতুন একটা ফ্ল্যাটে ওঠার পর তাদের সাথে একের পর এক এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা কখনো তারা কল্পনাও করেনি। এমনই একটা কনসেপ্টের উপর 2009 সালে বলিউডে একটা হরর মিষ্টি সিনেমা মুক্তি পায়, যার নাম হচ্ছে ইয়াওয়ারুন নালাম, সংক্ষেপে 13B। আজকে সেই সিনেমার গল্পটাই সম্পূর্ণ বলতে চলেছি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই ছেলেটার নাম মনোহর, পেশায় সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। 1.5 বছর আগে সে বিয়ে করেছিল। তার বউয়ের নাম প্রিয়া। পরিবারে সে বাদে তার মা, মনোহরের বড় ভাই আর ভাইয়ের বউ বাচ্চা, আর তার ছোট একটা বোন আছে। গত কয়েকদিন আগে তারা এসে উঠেছে। তাদের এই ফ্ল্যাট বিল্ডিং এর 13তম ফ্লোরের বি সেকশনে। মূলত এই বিষয়টার উপর ভিত্তি করেই সিনেমার নাম দেওয়া হয়েছে 13B। নতুন বাসায় উঠে পরিবারের সবাই খুবই খুশি। অবশ্য টুকটাক জিনিসপত্রের দিক থেকে কিছু কিছু বিষয় এখনো অগোছালো, তবুও সবাই খুবই আনন্দেই আছে। তবে সেদিন চা খাওয়ার সময় মনোহর বুঝতে পারে তার চায়ে গরুর দুধের বদলে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে। তাই প্রিয়াকে সে জিজ্ঞাসা করে। তখন প্রিয়া জানায় এই ফ্ল্যাটে আসার পর নাকি সে ঘরে গরুর দুধ আনলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই গুঁড়া দুধ ব্যবহার করছে। তার এই কথা শুনে মনোহরের মা কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ তিনি আবার পুরনো রীতিনীতিতে খুবই বিশ্বাস করে। ঘরে যদি বিনা কারণে দুধ নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে নাকি অশুভ লক্ষণ মনে করা হয়। তবে বাকিরা তার কথার তেমন গুরুত্ব দেয় না। তখন মনোহরের মোবাইল নিয়ে তার ছোট ভাতিজা মনোহরের একটা ছবি তোলে, আর তখন তাড়াহুড়ো ছিল বলে ভাতিজার থেকে মোবাইলটা সে নিয়ে তার কাজে বের হয়ে যায়। সেখানে মনোহর লিফটে গিয়ে দেখতে পায় যে লিফটে কিছু একটা সমস্যা হয়েছে, কারণ দরজা লক হয়ে গেলেও লিফটটা নিচে নামছিল না, যেন ওখানেই আটকে আছে। তাই সে লিফট বাদ দিয়ে সিঁড়ি দিয়ে 13 ফ্লোরের 1 ফ্লোর নিচে নামে। আর নামার পর সে দেখতে পায় যে লিফট তো ঠিকই কাজ করছে, তাহলে তার বেলায় এমন কেন হলো। তারপর মনোহর তার কাজে চলে যায়। সেখানে মনোহরের বন্ধু তার নতুন মোবাইলটা দেখে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আর এক সময় সে মনোহরের একটা অদ্ভুত ছবি দেখতে পায়। ছবিটা কেমন যেন একটু দুমড়ে মুচড়ে গেছে। তখন মনোহর সেটা দেখে বুঝতে পারে সকালে তার ভাতিজা যে ছবিটা তুলেছিল এটা সেই ছবি। আর তখনকার সময় এই মোবাইলটা সে খুব দাম দিয়ে কিনেছিল, তাই আবারও সে নিজের একটা ছবি তোলে। কিন্তু এবার দেখে সবকিছু ঠিকঠাকই আছে, আর মনে করে হয়তো তার ভাতিজাই ছবিটা ভালো মতো তুলতে পারেনি। অপরদিকে আমরা বাড়ির একটা দৃশ্য দেখতে পাই, যেখানে ঘরের মেয়েরা একসাথে বসে টিভি দেখছিল। তখন একের পর এক চ্যানেল বদলাতে বদলাতে টিভিটা একটা চ্যানেলে এসে আটকে যায়। তখন প্রিয়ার হাতের রিমোটটাও কাজ করে না, এমনকি টিভির কোনো বাটনই কাজ করে না। তাই বাকিরা ওই চ্যানেলটাই দেখতে শুরু করে, যেখানে একটা হিন্দি সিরিয়াল শুরু হয় যার নাম হলো সাব খৈরিয়ত। সেই সিরিয়ালে যে ফ্যামিলিটাকে দেখানো হয়েছে সেই ফ্যামিলির সাথে মনোহরদের ফ্যামিলির একদম কাঁটায় কাঁটায় মিল আছে। সিরিয়ালের যে কটা সদস্য আছে তাদের মধ্যে যেমন সম্পর্ক, বাস্তবে তাদের ফ্যামিলিতেও ঠিক প্রত্যেকের একই রকম সম্পর্ক, যার কারণে বিষয়টাকে তারা বেশ ভালোভাবেই এনজয় করতে শুরু করে। এমনকি সেটার গল্পও তাদের সাথে হুবহু মিলে যায়। সিরিয়ালেও সেই ফ্যামিলির তাদের নতুন একটা ফ্ল্যাটে শিফট হয়েছে, যেখানে প্রত্যেকেই খুব খুশি, আর সেই সাথে এটা নিয়ে সবাই বেশ কৌতূহলী হয়ে ওঠে। তারপর রাতের বেলা মনোহর যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন সে দেখতে পায় সেখানকার লিফট কাজ করছে না, তাই সে আবার সিঁড়ি দিয়েই উপরে আসে। তখন ঘরে আসার পর প্রিয়া তাকে জানায় ঘরের দেয়ালে নাকি তারা একটা পেরেক গাঁথতে পারছে না, কিছু ছবি টানাতে হবে। তাই মনোহর নিজেই সে দেয়ালে পেরেক ঠুকতে যায়, কিন্তু সেও একটা পর্যন্ত পেরেকও দেয়ালে লাগাতে পারে না। আর একসময় ভুলবশত নিজের আঙুলেই হাতুড়ির আঘাতে বেশ ভালোই ব্যথা পেয়ে বসে। এমনকি একটু পরে প্রিয়া তার জন্য গরম দুধ করে আনলে সে দেখে সেটাও নষ্ট হয়ে গেছে। অপরদিকে মনোহরের মা তখন টিভিতে একটা ইন্টারভিউ দেখছিল, যেখানে ডক্টর শিবলি নামের এক সাইকোলজিস্টের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। টিভিতে এনার সকল অনুষ্ঠান মনোহরের মা খুবই মনোযোগ দিয়ে দেখে, কারণ দিন সবসময় ধর্মীয় রীতিনীতি, ভূত প্রেত সহ অনেক বিষয় নিয়ে কথা বলতো, যেগুলোকে আমাদের সমাজে কুসংস্কার হিসেবে দেখা হয়। পাশাপাশি ডাক্তারের সাথে তাদের পার্সোনাল কিছু সম্পর্কও আছে। 1.5 বছর আগে মনোহরের মায়ের একটা মানসিক সমস্যা নিয়ে তিনি মাঝে মাঝেই তার চিকিৎসা করতে বাড়িতে আসতেন। মূলত ওই সময়টাতেই তিনি তাদের ফ্যামিলি ডাক্তার হয়ে গিয়েছিলেন। সেই ইন্টারভিউটাতে তিনি বলছিলেন, আমি মনে করি যদি স্রষ্টার অস্তিত্ব থেকে থাকে তাহলে অবশ্যই তার বিপরীত শক্তির অস্তিত্বও আছে, আর সেগুলোরই খুব সুন্দর মতো ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন। আজকেও তিনি এমন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেন। ওদিকে মনোহরের ছোট ভাতিজা তার মোবাইল নিয়ে এক এক করে সবার ছবি তোলে, যেখানে সবার ছবি খুব সুন্দর আসে, কিন্তু একমাত্র মনোহরের ছবি যখন সে তুলতে যায় তখন তার চেহারা কেমন যেন অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে যায়। যে বিষয়টা দেখে এবার মনোহরের মনে সন্দেহটা আরও বেড়ে যায়। শুধু কি তার সাথেই এমন হচ্ছে? লিফটে গেলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, তার ছবি বাঁচে আসছে, এমনকি ঘরে দুধ নষ্ট হয়ে যাচ্ছে, আবার টিভি আটকে যাচ্ছে।
আর আজকে দেয়ালে পেরেক লাগানোর বিষয়টা, সাথে এখন দ্বিতীয়বারের মতো ছবিটাও এরকম হয়ে যাওয়াতে সেটা তাকে অনেক ভাবিয়ে তোলে। কিন্তু তারপরেও সে ব্যাপারটাকে কোইন্সিডেন্স মনে করে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ অনেক কষ্ট করে অনেক টাকা জমিয়ে সেই ফ্ল্যাটটা কিনেছে। আর দেয়ালে যেহেতু ব্যারাক লাগানো গেল না, তাই পরদিন মনোহর তার কনস্ট্রাকশন সাইটের একজন লোককে ড্রিল করার জন্য তার বাসায় পাঠায়। কিন্তু ড্রিল করতে গিয়ে লোকটা এখানে বড়সড় একটা বৈদ্যুতিক শক খেয়ে বসে, যার কারণে অসুস্থ লাগায় লোকটা সেখান থেকে চলে যায়। সেদিন সবাই আবার দুপুর 1টার সময় ওই অদ্ভুত সিরিয়ালটা দেখতে বসে, যেখানে বাড়ির বড় ছেলে চাকরিতে তার বস 10,000 টাকা বাড়িয়ে দিয়েছে, সেজন্য সে খুব খুশি। আর দিনের কোনো এক ফাঁকে মনোহরের বউ প্রিয়া যখন তাকে কল করছিল, কথার মাঝখানে আজকে সিরিয়াল নিয়ে তাকে সে জানিয়েছে যে ঘটনাটা এরকম হয়েছে। আর রাত যখন মনোহর বাড়ি ফিরে আসে, সে জানতে পারে তার বড় ভাইয়ের নাকি প্রমোশন হয়েছে, সামনের মাস থেকে তাকে 10,000 টাকা বাড়িয়ে দেওয়া হবে, সেজন্য সে খুবই খুশি। আর এই বিষয়টা শুনে আজকে সিরিয়ালের কথা তার মনে পড়ে যায়। সিরিয়ালেও তো ঘরের বড় ছেলের প্রমোশন হয়েছিল, এগুলো তাদের সাথে কি হচ্ছে সেটা সে কিছুই বুঝে উঠতে পারছে না। তবে ঘরের বাকিরা বিষয়টা নিয়ে তেমন কোনো মাথা ঘামায় না। তারপর এভাবেই আরও কয়েকদিন চলে যায়। আজকে মনোহরের শরীরটা তেমন ভালো না, তাই সে কাজে যায়নি। পাশাপাশি আজকে নাকি তাদের একটা বিয়ের দাওয়াত ছিল, তাই মনোহরের শরীর খারাপ বলে সে বাসায় থেকে যায়। মনোহরের ছোট বোনটার আজকে রেজাল্ট দেবে, তাই সে কলেজে চলে যায়, আর বাকিরা চলে যায় বিয়ের দাওয়াতে। মনোহর তখন বাসায় একাই ছিল। তখনই তার পাশের ফ্ল্যাটের একজন বয়স্ক লোক, যে নাকি চোখে দেখতে পায় না, সে মনোহরের সাথে দেখা করতে আসে। এই ফ্ল্যাটে লোকটার সাথে তার আগেও একবার দেখা হয়েছিল। আজকে মনোহর তাকে ভেতরে আসতে বলে। মনোহরের কথা মতো লোকটা ভেতরে আসে, কিন্তু সে ভেতরে গেলেও তার সাথের যে পোষা কুকুরটা ছিল সেটা খুবই অদ্ভুত আচরণ করতে শুরু করে। কুকুরটা যেন কোনো মতেই ভেতরে যেতে চাইছিল না। দেখি বোঝা যাচ্ছে যে এটা কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, তাই লোকটা ভেতরে না এসে কুকুরটাকে নিয়ে আজকের মতো চলে যায়। কিন্তু এই বিষয়টা মনোহরকে একবার সিরিয়াস একটা চিন্তায় ফেলে দেয়। এখানে আসার পর থেকেই সে এমন কিছু অদ্ভুত বিষয় খেয়াল করছে যেটা কোনোভাবেই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তাই আজকে মনোহর নিজের মোবাইলটা বের করে। প্রথমে ঘরের বাইরে 2 কদম বের হয়ে একটা ছবি তোলে। ছবিতে যেটা দেখে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সে যখন ঘরের ভেতরে গিয়ে নিজের ছবি তোলে, সেখানে সে দেখতে পায় নিজের চেহারাটা আবারও অদ্ভুত একটা আকৃতি নিয়েছে, যার কারণে সে আজকে ভালোভাবেই বুঝতে পারে যে তার ঘরে অবশ্যই কোনো অশুভ কিছু একটা আছে, যার কারণে কুকুরটা কিছু একটা দেখে ভয় পেয়েছে। আর ঘরে সম্ভবত এই কারণেই সব কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। তাই মনোহর তার সোফায় বসে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করে। আর তখন দুপুর 1টা বেজে গিয়েছে। তার সাথে সাথেই ঘরের টিভিটা অন হয়ে যায়, আর সোজা সেই চ্যানেল থেমে গিয়ে ওই সিরিয়ালটা শুরু হয়ে যায়। আর সিরিয়ালটা শুরু হওয়ার সময় গত পর্বে যা হয়েছে সেগুলোকে খুব সংক্ষিপ্তভাবে দেখানো হয়। আর সিরিয়ালে গত সমস্ত বিষয় দেখে মনোহর বুঝতে পারে যে তার পরিবারের সাথে তো সব কিছু একই রকম হচ্ছে। তারপর শুরু হয় সিরিয়ালের নতুন পর্ব, যেখানে দেখা যায় পরিবারের সবচেয়ে ছোট মেয়েটার আজকে রেজাল্ট দিয়েছে, আর সেখানে সে খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে। আর সেখানে সিরিয়ালে তার পার্সেন্টেজটাও দেখানো হয়। আর সাথে সাথে মনোহরের ছোট বোন বাসায় চলে আসে, আর তাকে জানায় সে নাকি খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে। এমনকি সে দেখে তার বোন বাস্তব লাইফে সেই এক্স্যাক্টলি সেই নাম্বারটাই পেয়েছে, যেটা একটু আগে সে সিরিয়ালে দেখেছে। ঠিক তখনই ওই সিরিয়ালে আরও নতুন একটা ঘটনা ঘটে যায়, যেখানে দেখা যায় পরিবারের ছোট ছেলে বাবা হতে চলেছে, যা দেখতে পেরে এবার মনোহর বিষয়টা মেলাতে শুরু করে। যেহেতু এই সিরিয়ালে তার পরিবারের ভবিষ্যৎ জানতে পারছে, তাই সে তার বউ প্রিয়াকে কল করে আর বলে দেয় যেন সে সুযোগ পেলেই তার রেগুলার চেক আপটা করিয়ে নেয়। আর পরবর্তীতে চেক আপ করার পর মনোহর জানতে পারে যে সে সত্যি সত্যি বাবা হতে চলেছে, যার কারণে সে এতটাই খুশি হয়ে যায় যে ওই সিরিয়ালের কথা আর ঝামেলার কথা একদম তার মাথা থেকেই সরে যায়। সেদিন বাড়িতে তার সবাই একসাথে এই খবর শুনে খুব খুশি হয়। পুরো পরিবার প্রিয়ার দেখাশোনা করতে লেগে যায়। এরপর আরও কিছুদিন পার হয়ে যায়, কিন্তু একদিন সেই সিরিয়ালের একটা এপিসোডে একটা দুর্ঘটনা দেখানো হয়, যেখানে ঘরের ছোট ছেলের বউ সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, আর সেখানে তার পেটে খুব গুরুতর আঘাত পেয়েছে। আর এই সিরিয়ালের বিষয়টাই মনোহর এক কোণা থেকে দেখতে পায়। সাথে সাথেই তার মাথায় প্রিয়ার কথা চলে আসে। আর তখনই কিচেন রুম থেকে একটা বিশাল বড় বিস্ফোরণের আওয়াজ হয়। মনোহর যখন সেখানে যায়, সে দেখে প্রিয়া কিচেন রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে সে রক্তও দেখতে পায়। তখনই মনোহর তাকে উঠিয়ে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। আসলে প্রিয়া যে প্রেশার কুকার রান্না করছিল সেটা ওভার প্রেশারের কারণে ফেটে গিয়েছে, আর সেই ঘটনায় সে তার পেটে আঘাত পেয়েছে। ওখান থেকে বের হওয়ার সময় তখনও টিভিটা চলছিল, যেখানে সিরিয়ালের এই ঘরে ছোট ছেলের বউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর পুরো একটা দিন পার হয়ে যায়, কিন্তু প্রিয়ার তখনও জ্ঞান ফিরে আসেনি। ঘরের বাকিরা এই ঘটনায় খুবই দুশ্চিন্তা করছে। ঠিক তখনই মনোহরের মাথায় সেই সিরিয়ালের কথা চলে আসে।
যেহেতু সেটার মাধ্যমে তারা তাদের নিজেদের ভবিষ্যৎ দেখতে পারছে, তাই সে সিরিয়ালি বলে দেবে যে প্রিয়ার সাথে আসলে কি হতে চলেছে। তাই সে দৌড়ে নিজের বাসায় পৌঁছে যায়। ওখানে টিভি অন করলে সিরিয়াল সে দেখতে পায় এই ঘটনায় ওই পরিবারে ছোট বউ বেঁচে যাবে, কিন্তু তার পেটের সন্তান নষ্ট হয়ে গেছে। যেটা দেখে সে খুবই কষ্ট পায়, কিন্তু নিজেকে সামলে নেয়। আর হাসপাতালে পৌঁছানোর পর সে প্রিয়াকে সুস্থ দেখতে পায়, যেমনটা সে আগে সিরিয়ালে দেখে এসেছে, কিন্তু তাদের অনাগত সন্তান জন্মের আগেই নষ্ট হয়ে গেছে। এতে প্রিয়া অনেক কষ্ট পায়, কিন্তু মনোহর তাকে সান্ত্বনা দেয়। এরপর এই বিষয়টা মনোহরকে সিরিয়াসলি ভাবিয়ে তোলে। তাই মনোহর সকল ঠিকানা জোগাড় করে পৌঁছে যায় সেই সিরিয়ালের শুটিং সেটে। কিন্তু গিয়ে সে দেখতে পায় সে যে সিরিয়ালটা দেখে এসেছে সেখানে একই নামে শুটিং ঠিকই চলছে, কিন্তু সেটা সেই সিরিয়ালটা না যেটা তার টিভিতে সে দেখতে পাচ্ছে, বরং এটা সম্পূর্ণ ভিন্ন একটা টিভি শো। এমনকি সেদিন ওই টাইমে সে বাইরের একটা টিভির দোকানে গিয়ে দেখতে পায় খেয়ারিয়াত নামে যে টিভি শোটা চলছে সেটা সম্পূর্ণ আলাদা একটা টিভি শো। একই নাম হওয়া সত্ত্বেও তার ঘরে যেটা চলছে সেটার সাথে এটার কোনো মিলই নেই। তাহলে তার ঘরের টিভিতে ওই সিরিয়ালটা আসছে কোথা থেকে? এবার তার মাথা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই সে তার এক পুরনো বন্ধু শিবার কাছে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে চায়। সে পেশায় একজন পুলিশ অফিসার, তার কাছে সে সমস্ত কিছু খুলে বলে, কিন্তু শিবা এসব কিছুই বিশ্বাস করে না। সে মনে করে হয়তো তার বন্ধু কোনো সিনেমা দেখে এসেছে, যার কারণে এবার মনোহর তার বন্ধু শিবাকে নিয়ে তার ফ্ল্যাটে চলে আসে। আর ওখানে নাটকটা এখনও চলছিল। নাটকে দেখা যায় পরিবারের ছোট ছেলে তার এক পুলিশ অফিসার বন্ধুকে তাদের বাসায় নিয়ে এসেছে। আর তারপর হঠাৎ পুলিশ অফিসারের কাছে খবর চলে আসে যে তার বাড়িতে নাকি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, তার পরিবার এখন হাসপাতালে। যার কারণে তখনই মনোহর শিবার বাসায় ফোন করে, শিবার বউ বাচ্চাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। তারপর শিবাকে নিয়ে এসে তার বাসায় যায়। আর হ্যাঁ, যেমনটা তারা দেখেছিল ঠিক তেমনটাই হয়। পুরো ঘর গ্যাসের গন্ধে একদম ভরে গিয়েছে। যদি সময় মতো মনোহর তাদের বাইরে যেতে না বলতো তাহলে হয়তোবা কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটতো। আর আজকের ঘটনায় এবার শিবাও তার কথা বিশ্বাস করতে শুরু করেছে। তারপর মনোহর আবারও বাসায় ফিরে আসে। সেদিন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মনোহরের সাথে আবারও সেই অন্ধ লোকটার দেখা হয়। আর আজকেও লোকটার সাথে থাকা কুকুর মনোহরকে দেখে ভয় পেয়ে একদিকে পালিয়ে যায়। মনোহর লোকটার সাহায্য করার জন্য কুকুরটার পিছু করে আর দেখতে পায় কুকুরটা তাদের কলোনির একটা বাচ্চাদের খেলার জায়গায় গিয়ে বালুর নিচে কিছু একটা খুঁজতে শুরু করেছে। তবে মনোহর সেটাকে গুরুত্ব না দিয়ে কুকুরটাকে নিয়ে চলে আসে। কিন্তু রাতের বেলায় যখন সে তার বউকে জিজ্ঞাসা করে যে আজকে সিরিয়ালে কি হয়েছে, তখন প্রিয়া জানায় যে একটা কুকুর নাকি তাদের বাড়ির পাশে গর্ত করেছিল আর সেখানে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছে। আর এখন মনোহরের মাথায় বিষয়টা খেলতে শুরু করে। সে সোজা বৃষ্টির মধ্যে ওই জায়গাটায় যায় যেখানে কুকুরটা খোঁড়াখুড়ি করছিল। আর ওখানে গিয়ে অনেকটা গভীর পর্যন্ত বারু সরানোর পর সে একটা অদ্ভুত বাক্স খুঁজে পায়। তারপর মনোহর সোজা সেই বাক্সটা নিয়ে তার বন্ধু শিবার কাছে যায়। আর ওটাকে খোলার পর দুজনেই একটা অ্যালবাম খুঁজে পায়। আর অবাক করা বিষয় হলো এই অ্যালবামে যেই পরিবারের ছবিটা রয়েছে মূলত এই পরিবারকেই তারা এতদিন ধরে সিরিয়ালের মধ্যে দেখে এসেছে। ঠিক তখনই মনোহরের চোখ পড়ে যায় অ্যালবামের ছবিতে ঝোলানো একটা ক্যালেন্ডারে। আর তারা বুঝতে পারে ছবিটা 1977 সালের, কিন্তু গল্পে বর্তমান সময়টা ছিল 2008 সাল। আর এত আগের একটা পরিবার এত বছর পরও ঠিক কিভাবে একই রকম দেখতে, সেটা তার বিশ্বাস হচ্ছিল না। কারণ নাটকে তারা এখনও একই রকম তাদের দেখা যাচ্ছে, যেখানে এতদিনে তাদের বেশ ভালোই বয়স হয়ে যাওয়ার কথা। এবার মনোহরের মনে পড়ে যায় সেদিনকার টিভিতে দেখা ওই সাইকোলজিস্টের কথা, যার ইন্টারভিউ একদিন মনোহরের মা ঘরে বসে দেখছিল। অর্থাৎ মনোহর সেই ডাক্তার শিবলির কাছে যাওয়ার পরিকল্পনা করে, কারণ এই বিষয়গুলো নিয়ে সে ভালোই জ্ঞান রাখে। তাই সেদিনই মনোহর তার সাথে দেখা করতে যায় আর তাকে সেই সমস্ত ঘটনা খুলে বলে যেগুলো এতদিন তার সাথে হয়ে এসেছে। যেখানে ডক্টর তাকে জানায় পৃথিবীতে যারা নাকি নিজেদের অপূর্ণ ইচ্ছা রেখে মৃত্যুবরণ করে তারা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় আর নিজেদের সেই অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করার উপায় খুঁজতে থাকে। আর সেটা হতে পারে কোনো মানুষ, অথবা কোনো মানুষের সাথে যদি সরাসরি যোগাযোগ না করতে পারে তাহলে সেটা হতে পারে কোনো যন্ত্র। আর এখানে সেই যন্ত্রটা হয়তোবা তোমার ঘরের সেই টিভি। তাই বোঝার চেষ্টা করো যে তারা আসলে কি চাইছে আর সেই অনুযায়ী কাজ করো। এমনকি সেখানে ডক্টর ওই অ্যালবামের পরিবারটাকে দেখেও খুব অবাক হয়ে যায়। তাছাড়া আরও একটা বিষয় অবাক করার মতো হলো এই অ্যালবামে একটা ক্যারেক্টার বাড়তে ছিল যাকে নাকি তারা সেই টিভি সিরিয়ালে খুঁজে পায়নি। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো মানসিকভাবে অসুস্থ একটা মানুষ। তিনি জানায় 80-র দশকে নাকি পরিবারের একটা অজানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। কেসটা শেষ পর্যন্ত সলভ হয়েছিল, কিন্তু তবুও এই পরিবারের কেসটা নিয়ে অনেক ধোঁয়াশা থেকে গিয়েছিল। ডক্টর তাদেরকে ওই সময়কালে নিউজ পেপার জোগাড় করতে বলে।
তাহলেই তারা সব কিছু জানতে পারবে। তাই সেদিন মনোহর তাই করে। অনেক খোঁজাখুঁজির পর একটা নিউজ পেপার কারখানায় গিয়ে ওই সময়কালের এই কেসটা নিয়ে বিস্তারিত একটা নিউজ পেপার সে খুঁজে পায়। সেখানে শিবাও তার সাথে গিয়েছিল, আর দুজনে একসাথে ওই নিউজ পেপার থেকে ঘটনা সম্পর্কে জানতে পারে। ওই পরিবারটাকে নাকি কোনো এক অজ্ঞাত সাইকো একটা হাতুড়ি দিয়ে তিলে তিলে মেরে ফেলেছিল। আর এক সময় সে জানতে পারে তারা বর্তমানে যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা তৈরি হওয়ার আগেও এখানে সেম জায়গায় একটা বিল্ডিং ছিল, আর সেখানকার 13 নম্বর ফ্লোরেই 13B নামক ফ্ল্যাটে এই পরিবার থাকতো। যে বিষয়টা তাদের এবার ভয় পাইয়ে দেয়। আর এখানেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে শুধুমাত্র তাদের ফ্ল্যাটেই কেন সমস্যাটা হচ্ছে। এরপর মনোহর আর শিবা সম্পূর্ণ ঘটনা পড়তে শুরু করে, যেখানে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। আর ঠিক এই সময়টাতে আমরা দেখতে পাই সেই পরিবারটাকে, যাদেরকে এতদিন আমরা সিরিয়ালে দেখে এসেছি। সেদিন তাদের ঘরে একটা নতুন টিভি আনা হয়েছিল, কারণ তাদের পরিবারের ছোট মেয়েটা তখনকার বড় নিউজ চ্যানেলে রিপোর্টিং করতো, তাই তাদেরকে দেখার জন্য এই টিভিটা কিনে আনা। অপরদিকে কিছু ছোট ছোট বাচ্চা তাদের বিল্ডিংয়ের সামনে একটা বাক্স মাটির নিচে পুঁতে রাখছিল। মূলত এটাই সেই বাক্স যেটা সেদিন ওই বাচ্চারা পুঁতে রেখেছিল। সেই পরিবারে আমরা ওই ছেলেটাকে দেখতে পাই যে নাকি মানসিকভাবে অসুস্থ ছিল। সে ছিল পরিবারের মেজো ছেলে। বেশিরভাগ সময় তাকে বন্ধ রুমের ভেতরেই রাখা হতো, তবে আজকে যেহেতু টিভি আনা হয়েছে তাই নিজের ছোট বোনটাকে দেখার জন্য তাকে বাইরে আনা। তার নাম অশোক। কিন্তু তখন ওই মুহূর্তে বাইরের কিছু লোক যখন ঘরে তার বোনকে দেখতে আসে তখনই অশোক একদম প্যানিক হয়ে ওঠে। বাইরের মানুষকে দেখলেই সে পাগলের মতো করতে শুরু করে। তাই আবারও অশোকের ভাইয়েরা তাকে রুমের ভেতরে আটকে ফেলে। কিন্তু এভাবেই মাসখানেক সময় পার হলে একবার তাদের বাসার বাইরে অনেকগুলো মানুষ এসে জমা হয়, আর জানা যায় ঘরের প্রত্যেকটা মানুষকে নাকি কেউ একজন খুন করে ফেলেছে। আর পুলিশ ভেতরে গিয়ে দেখতে পায় ঘরে শুধুমাত্র একটা মানুষ বেঁচে ছিল, আর সেটা হলো সেই পাগল অশোক। ঘরের টিভিটাকে সে ভাঙতে শুরু করে, তার গায়ে ছিল রক্ত। তাই পুলিশ এটা ভেবে নেয় যে অবশ্যই হয়তো সে এই কাজটা করেছে। মানসিকভাবে অসুস্থ একটা মানুষ যা খুশি তাই করতে পারে, এই জন্য পরবর্তীতে তাকে গ্রেফতার করে নেওয়া হয়। আর কেসের শুনানির পর একটা মেন্টাল অ্যাসাইলামে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ঘটনাটা আবার বর্তমানে চলে আসে। নিউজ পেপার থেকে তারা এতটুকুই জানতে পারে, কিন্তু শুধুমাত্র এতটুকু জেনে তারা কিছুই করতে পারবে না। তাই সেই ঘটনায় যে উকিল অশোকের কেস লড়েছিল তারা দুজন তার সাথে দেখা করতে যায়। তাকে দুজন ওই পরিবার সম্পর্কে সব কিছু খুলে বলে আর কেস সম্পর্কে কিছু বিষয় জানতে চায়। তবে সেখানে সেই উকিল তাদেরকে জানায়, আমার জীবনে সেই একটা কেস ছিল যেটা খুবই অদ্ভুত। আমি একদম নিশ্চিতভাবে জানি যে অশোক তার পরিবারকে খুন করেনি, বরং তৃতীয় কোনো ব্যক্তি এই কাজ করেছে। অশোক তার পরিবারকে খুবই ভালোবাসত, কিন্তু ওই সময়টাতে সাক্ষ্য প্রমাণের অভাবে আমি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। মূলত অশোক তার পরিবারের মানুষগুলোকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিল, এজন্যই তার শরীরে রক্ত লেগেছিল। আর সেই খনি চলে যাওয়ার পর তার রেখে যাওয়া হাতুড়ি দিয়ে সে টিভিটাকে ভাঙতে শুরু করেছিল। এই জন্যই পুলিশ মনে করেছিল হয়তো সেই খুনটা করেছে। তারা দুজন জানতে পারে যে অশোক নাকি এখনও সেই মেন্টাল হসপিটালে জীবিত আছে। মূলত এই কারণেই সেই সিরিয়ালে তারা অশোককে দেখেনি, শুধুমাত্র তাদেরকে দেখেছে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। এবার তারা দুজন মোটামুটি বুঝতে পারে যে কেন সেই অতৃপ্ত আত্মারা তার পেছনে পড়ে আছে। তাই সে সোজা প্রিয়াকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে যে আজকে সিরিয়ালে কি ঘটেছে। তখন প্রিয়া তাকে জানায় যে আজকের ঘটনাটা খুব অদ্ভুত ঘটেছে। সিরিয়ালটা এমনভাবে শেষ হয়ে যাবে সে ভাবতেও পারেনি। রাতে যখনই তার পরিবার ঘুমাচ্ছিল তখনই নাকি একটা অচেনা লোক এসে ঘরে ঢুকে পড়েছিল আর তাদের সবাইকে একটা হাতুড়ি দিয়ে মেরে ফেলেছে, কিন্তু সেই খুনির চেহারা দেখানো হয়নি। যার কারণে মনোহর তাড়াহুড়ো করে বাড়িতে পৌঁছায়। রাতে সে ঘুমাতে পারে না, কারণ সে জানে আজ রাতেই সেই খুনি এখানে আসবে। তখন হঠাৎ তার কানে কিছু আওয়াজ আসে। মনোহর উঠে গিয়ে দেখতে পায় তাদের টিভিটা নিজেই চালু হয়ে গেছে, আর এখন সেই নাটকের ক্লাইম্যাক্স দেখানো হবে। সে দেখতে পায় ওই খুনি তার হাতে সেই হাতুড়ি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আর ফাইনালি যখন খুনির চেহারা রিভিল করা হয় তখন তার চেহারা দেখে মনোহর একদম থমকে যায়, কারণ টিভিতে সেই খুনিটা হলো মনোহর নিজে। সে নিজে তার পরিবারের সবাইকে খুন করেছে, এমনটাই টিভিতে দেখানো হয়। যার কারণে এবার সে পাগলের মতো হয়ে যায়। সে তার পরিবারকে কিছু না জানিয়েই এই রাতে শিবার বাসায় চলে যায় আর তাকে সব কিছু খুলে বলে। তারপর দুজনে ডক্টর শিবলির বাসায় আসে। ডক্টর শিবলিকে সমস্ত কিছু বুঝিয়ে বলে যে কিভাবে তারা 80-এর দশকের ওই আসল পরিবারের মার্ডার কেস সম্পর্কে জানতে পেরেছে, আর মূলত ওই পরিবার তাদের আসল খুনিকে শাস্তি দিতে চায়। কিন্তু ডক্টর শিবলি তাদের আজকের ঘটনার উপর ভিত্তি করেই জানায়, যেহেতু সেই টিভিতে তোমাদেরকে সত্য বিষয় জানাচ্ছে তাই কোনো কিছুতেই ভরসা করা চলবে না। তুমি মোটেও তোমার পরিবারের কাছে যাবে না, কারণ সেখানে যখন দেখানো হয়েছে তোমার কারণেই তোমার পরিবার মারা যাবে। তাই তার কথা মতো মনোহর শিবার বাড়িতে গিয়ে শিবাকে বুঝিয়ে দেয় যে যাই হোক আমাকে তুমি ঘরের ভিতর আটকে রাখো,
আমি নিজে বললেও আমাকে বের হতে দেবা না। আর অপরদিকে আমরা দেখতে পাই ডাক্তার শিবলি এই রাতের বেলা মনোহরের বাসায় গিয়ে তার পরিবারের সাথে দেখা করতে গেছে। প্রিয়া দরজা খুলে অবাক হয়ে যায় যে মনোহর কোথায় আর আপনি এখানে কি করতে এসেছেন। তখন সে জানায় মনোহর নাকি তার কাছে গিয়েছিল, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর যেহেতু তিনি আগে থেকে পরিচিত ছিলেন তাই প্রিয়া তাকে ঘরে নিয়ে আসে। তারপর তার জন্য টুকটাক খাবারের ব্যবস্থা করতে সে যখন রান্নাঘরে যায়, এদিকে টিভির মধ্যে হঠাৎ সেই মার্ডার হওয়া পরিবারের ছোট মেয়েটার চেহারা ভেসে ওঠে। সেই জন্য ডাক্তার শিবলিকেই সরাসরি বলছে, আমার পরিবারকে আমার ভাই নয় তুই খুন করেছিস, আর তোকে আমি এখানে টেনে এনেছি। যার কারণে একসময় রেগে গিয়ে ডাক্তার শিবলি ওই টিভিটাকে হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে, যার এক পর্যায়ে ওই পরিবারের সবাই এখানে একত্রিত হয়। কিন্তু ডাক্তার শিবলি তাদেরকে সেই 1977 সালের ওই পরিবারের রূপে দেখতে পায়। এবার ডাক্তার শিবলি পাগল হয়ে যায়, সে মনোহরের পরিবারের ওপরেই আক্রমণ করতে শুরু করে। মনোজকে সে ওই হাতুড়ি দিয়ে একটা আঘাত করেও ফেলেছে। ঠিক তখনই সেখানে মনোহর চলে আসে আর সে নিজের হাতে অন্য একটা হাতুড়ি নিয়ে ডাক্তার শিবলির উপর আক্রমণ করে। আসলে মনোহর যখন তার বন্ধুর বাসায় নিজেকে আটকে রেখেছিল তখন সে তার রুমের বাইরে একটা হাতুড়ি দেখতে পায় যেটা ওই টিভিতে তার হাতে ছিল। ঠিক তখনই তার মাথায় আরেকটা বিষয় চলে আসে, সিরিয়ালে যেই লোকটা ওই পরিবারকে খুন করেছে ওই লোকের হাতে ছিল ছোট হাতুড়ি আর মনোহরের হাতে ছিল এই হাতুড়িটা। অর্থাৎ সে বুঝতে পারে তার পরিবারকে সে নয় অন্য কেউ মারতে যাবে, আর ওখান থেকেই সে এই হাতুড়ি নিয়ে চলে এসেছে। আর তখনই সেই টিভিতে আবারও সেই নিউজ রিপোর্টিং শুরু হয়ে যায়, যেখানে পরিবারের সেই মেয়েটা এই ঘটনার সবকিছু খুলে বলতে শুরু করে যে মূলত আসল কাহিনীটা কি হয়েছিল। ঘটনা চলে যায় সেই সময়টাতে যখন এই সম্পূর্ণ ঘটনা ঘটেছিল। আসলে ডক্টর শিবলির এক ছোট ভাই ছিল, সে ওই পরিবারে সেই ছোট্ট মেয়েটাকে অর্থাৎ সেই পাগল অশোকের ছোট বোনকে ভালোবাসতো। তাদের অনেক দিন যাবৎ রিলেশনশিপও ছিল, কিন্তু কোনো এক সময় শিবলির ছোট ভাইকে মেয়েটা ভুল বুঝেছিল আর নিজের পরিবারের কথায় অন্য একটা ছেলের সাথে বিয়েতে রাজি হয়েছিল। যার কারণে বিয়ের 3 দিন আগে শিবলির ছোট ভাই নিজেকে শেষ করে দেয় আর একটা চিঠিতে লিখে গিয়েছিল যে তার মৃত্যুর জন্য কারা দায়ী আর সে পরিবারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যার কারণে সেই সময়টাতে শিবলির মনে তার ভাইয়ের এই মৃত্যুতে একটা সাইকো কিলারের জন্ম হয়। আর পরবর্তীতে মেয়েটার বিয়ে ঠিক হওয়ার আগের রাতে এক এক করে সবাইকে সে হাতুড়ি দিয়ে মেরে ফেলেছিল আর ঘটনায় ফাঁসিয়ে দিয়েছিল সেই পরিবারের পাগল ছেলেটাকে। মূলত এই কারণেই অশোক ওই দিন টিভিটা ভাঙছিল, কারণ বাইরের একটা লোক এসে তার পরিবারকে মেরেছে। আর টিভিতে সবসময় বাইরের মানুষদেরকে দেখানো হয়। পুলিশও পরবর্তীতে তেমন কোনো তদন্ত না করেই তাকে আসামি বানিয়ে দেয়। তারপর ঘটনা অনেকগুলো বছর ঠিকঠাকে যাচ্ছিল, তবে এতগুলো বছর পর হঠাৎ যিনি মনোহর তার বন্ধুকে নিয়ে শিবলির কাছেই ঘটনার আলাপ করতে আসে তখন তার মনে আবারও একটা ভয় জন্মায়। তবে তাদেরকে সে কোনো রকমে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো ফাইনালি আজকে যখন মনোহর তার বাসায় গিয়ে সবকিছু খুলে বলল তখন সে জানতে পারলো যেভাবে চলতে থাকলে এই টিভিটার মাধ্যমে সব সত্যের খোলাসা হয়ে যাবে। সে নিজেই যেই ঘটনার অপরাধী সেটা সবাই জানতে পেরে যাবে। তখন মনোহরকে এই সেই বুঝিয়ে সে তার বাসায় যেতে নিষেধ করে আর শিবলি নিজে তার বাসায় চলে যায় ওই টিভিটা ভাঙার জন্য, কারণ ওই টিভির জন্যই সত্যটা এত দূর পর্যন্ত প্রকাশিত হয়েছে। কিন্তু অবশেষে সেখানে মনোহর চলে আসে তার পরিবারকে বাঁচাতে। আর সবার সামনে যখন ওই টিভিতে সত্যের খোলাসা হয়ে যায় তখন মনোহর নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে সোজা রাগের মাথায় ডক্টর শিবলিকে এমনভাবে আঘাত করে যে সে সাথে সাথেই ওখানে মারা যায়। আর এইভাবেই এই রহস্যের সমাধান হয়ে যায়। আর তারপর অনেকগুলো মাস পার হয়ে যায়। মাঝখানে ডক্টর শিবলির মৃত্যু নিয়ে মনোহর পুলিশই অনেক ঝামেলায় পার করেছে। তবে এর মাধ্যমে সেই পুরনো কেসটা আবারও রিওপেন হয়েছিল, যেখানে পরবর্তীতে অশোককে সেই মেন্টাল অ্যাসাইলাম থেকে নিয়ে আসা হয়। আর ভালো মতো সেই কেসের তদন্ত করার পর ডাক্তার শিবলি যে আসল খুনি এটা প্রমাণিত হয়। পাশাপাশি মনোহর নিজের সেলফ ডিফেন্সের জন্য ভুলবশত তাকে আঘাত করেছিল এটাও প্রমাণিত হয়। এই কারণে খুব শীঘ্রই সে তার ঝামেলা থেকে মুক্তি পেয়ে যায়। আর বর্তমানে অশোক মনোহরের পরিবারের সাথেই থাকে আর মেন্টালিও সে মোটামুটি বেশ স্টেবল হয়ে গেছে। এভাবেই তারা খুব সুন্দর দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন মনোহর যখন লিফটে করে নিচে নামতে ধরে তখনই তার মোবাইলে ডক্টর শিবলির নাম করে একটা ফোন কল আসে। আর ফোন কলটা রিসিভ করতেই অপর দিক থেকে ডাক্তার শিবলির আওয়াজ সে শুনতে পায়। সে মনোহরকে বলছে আসলেও মনের কোনো অতৃপ্ত ইচ্ছা থাকলে তাকে থেকে যেতেই হয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন হয়তো ডাক্তার শিবলির আত্মাও কোনো না কোনোভাবে ফিরে আসবে মনোহরকে হন্ট করার জন্য। এভাবেই গল্পটা শেষ হয়ে গেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। এরকমই আর একটা থ্রিলার গল্পের জন্য ডান পাশের এই ভিডিওটা দেখতে পারেন।